দর্শক শুভেচ্ছা নেবেন। আর মাত্র একদিন বাদেই আমাদের দেশের যে বড় উৎসবগুলো, বিশেষ করে মুসলমানদের জন্য যে দুইটি বড় উৎসব, তার অন্যতম ঈদ উল ফিতর। ঈদের শুভেচ্ছা দিয়ে শুরু করছি আজকের ইউসিবি টু দ্য পয়েন্ট। আর টু দ্য পয়েন্টে আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো আমরা সেটা একটু জানিয়ে দেই। উৎসবে মানবিকতার ঈদ, উৎসবে মানবিকতার ঈদ। এই বিষয়ে কথা বলার জন্য আমরা দুজন বিশিষ্ট অতিথিকে স্টুডিওতে পেয়েছি। আমার ঠিক ডানে আছেন মনিরা শারমিন, যুগ্ম আহ্বায়ক এনসিপি, আর আমার বায়ে আছেন সমাজকর্মী ডক্টর আফরোজা পারভীন। আপনাদের দুজনকে চ্যানেল আইয়ে স্বাগত জানাই, কৃতজ্ঞতা জানাই সশরীরে এসে যুক্ত হওয়ার জন্য। শুনছিলেন, আমরা বলছিলাম যে উৎসবের ঈদ, মানবিকতার ঈদ। মনিরা শারমিন, আমি কথা বলছিলাম আপনার সঙ্গে যে আপনি উত্তরবঙ্গের নাটোরের সন্তান, নওগাঁর সন্তান। বাড়িতে যাবেন নিশ্চয়ই। ঈদ আমাদের সবার জন্য ডেফিনেটলি অনেক ডিজায়ার্ড একটা উৎসব, এবং এই উৎসবটা শুধু যে আমরা উদযাপন করি তা না, এটার সঙ্গে অর্থনীতিরও একটা যোগাযোগ আছে। কারণ আমি খানিক আগে একটি কলাম পড়ছিলাম দ্য ডেইলি স্টারে, অর্থনীতিবিদ মামুন রশিদের 15ই মার্চে কলামটি প্রকাশ হয়েছে। সেখানে উনি লিখেছেন যে এই ঈদ উল ফিতরে 2 লাখ কোটি টাকার লেনদেন হয়, এটা অন্তত, এর চেয়ে আরও বেশি হতে পারে। এবং এই 2 লাখ কোটি টাকার লেনদেনের মধ্যে একটি বড় অংশ আমাদের ঈদের পোশাক কেনাকাটায়। তো আমরা সবখানেই আসলে যে এই যে সেলিব্রেশন এবং একই সাথে এটা মানবিকতার যে দিকটা আমরা বলছি, যে আমরা আত্মীয় স্বজনের সঙ্গে আমরা নতুন কাপড় দিয়ে বিনিময় করি, আমরা খাবার শেয়ার করি, ভালো কোনো খাবার যেটা আমরা গ্রামে দেখতাম বা শহরেও। এই বিষয়গুলো আপনারও নিশ্চয়ই ছেলেবেলার যে স্মৃতি সেটি শেয়ার করবেন দর্শকদের সাথে। একই সাথে আপনি একটি দলেরও অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন। আপনাদের দলীয় অবস্থান থেকেও একটা নির্বাচিত সরকার দায়িত্ব নিল, আপনারাও নির্বাচনে অংশ নিয়েছিলেন। সব কিছু মিলাই আমরা জানতে চাইব এইবারের ঈদ। ধন্যবাদ। যারা দেখছেন তাদের শুভেচ্ছা, এবং আমার সহ-আলোচক আপা আছেন উপস্থিত, তাকে শুভেচ্ছা। আমার ব্যক্তিগতভাবে যদি বলি, সেটা হচ্ছে যে আমরা খুবই মধ্যবিত্ত পরিবার। সেখান থেকে আমি আবার একটু ঘর কোনো টাইপ, তো দেখা গেছে যে পরিবারের সাথে আসলে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়া, এটাই আমার ছোটোবেলা থেকে এটার মধ্যেই থাকি, এবং চেষ্টা করি যে যারা আত্মীয় স্বজন আছে তাদের খোঁজখবর নেওয়া এবং ঘরোয়াভাবে আসলে ঈদটা উদযাপন করা। কিন্তু আমরা আসলে এই যখন থেকে আসলে আমাদের এই গণঅভ্যুত্থানের পর থেকে আমাদের আসলে ঈদটা অন্যরকম। কারণ আমরা যখন আমাদের নিজেদের এলাকায় যাই, আমি ব্যক্তিগতভাবে আমি নওগাঁতে যাব, আমাদের একটা গুরুত্বপূর্ণ এখানে দায়িত্ব হয়ে যায় যে যারা আসলে শহীদ পরিবার আছে তাদের সাথে দেখা সাক্ষাৎ করা। কারণ আমি প্রতিবারই আমার এলাকায় যারা শহীদ পরিবার তাদের সাথে দেখা সাক্ষাৎ করি, এবং আমার মনে আছে গতবার আমি সকালে সেমাইটা তাদের বাসায় গিয়ে খেয়েছিলাম। কারণ বিষয়টা এরকম হয় যে তারা আসলে তাদের সন্তান হারানোর যে বেদনা এবং তাদের জন্য অপেক্ষা করে থাকা, এবং প্রত্যেকটা ঈদ তাদের আসে, এই স্মৃতিগুলো তাদের আরও বেশি তাড়া করে বেড়ায় যে সন্তান কি পছন্দ করতো, সেটা আসলে তাদের ঘরে আর রান্না হয় না। তো সেই জায়গা থেকে আমরা যখন যাই, ওনারা একটা কানেকশন ফিল করে, ভাবেন সন্তানদের মতো অন্যরা যারা একই সাথে আমরা সহযোদ্ধা ছিলাম, তাদের পেয়ে তারা আসলে আবেগ আপ্লুত হন। এবং সুতরাং ওই ঈদের দিনের সকালটা মোটামুটি আমাদের এই একটু আবেগঘন পরিস্থিতির মধ্যে দিয়ে যায়। তো শহীদ পরিবারের সাথে দেখা করা এবং যারা আহতরা আছে তাদের সাথে মত বিনিময় করা, কথাবার্তা বলা, এটি তো একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং সাথে সাথে রাজনৈতিক জায়গা থেকে যারা আসলে স্থানীয় পর্যায়ে আমাদের নেতাকর্মী আছে তাদের সাথে কুশলাদি বিনিময় এবং ঈদের শুভেচ্ছা বিনিময়, এই দিয়ে আসলে আমাদের মোটামুটি ঈদটা শুরু হয়। এবং ঈদ তো আসলে সত্যিকার অর্থে আমাদের বাংলাদেশের তো আসলে একটা ঐতিহ্যগতভাবেই আমাদের ঈদ, ওই যে ধর্ম যার যার উৎসব সবার, তো সুতরাং এই ঈদকে কেন্দ্র করে আসলে আমাদের যারা মোটামুটি স্থানীয় পর্যায়ে একটা কিন্তু খুব বড় একটা সংস্কৃতির জায়গা, এবং সেখানে একটা সকল ধর্মের মানুষ সবাই মিলে একটা আনন্দ করবার একটা সুযোগ হয়। আরেকটা যেটা বললেন যে এই যে ঈদকে ঘিরে যে অর্থনীতি, এটি একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। দেখেন, আমরা যেরকম আপনি বললেন যে এই ঈদ শপিংয়ের যে একটা, এটাকে ঘিরে একটা অর্থনীতি, এবং আপনি দেখবেন যে এই ঈদ যাত্রাকে কেন্দ্র করে একটা অর্থনীতি। এই জায়গা থেকে একটা বিষয় যেটা বাংলাদেশে হয়ে আসছে, সেটা হচ্ছে যে
উপর থেকে আসলে তলানি পর্যন্ত আসলে কতটাই অর্থনীতিটা ঘুরতে পারছে এই চাকাটা। আমরা দেখি যে যারা আসলে এই গার্মেন্টসের এবার বেশ আমি এটা ব্যাপারে ধন্যবাদ জানাতে চাই, সেটা হচ্ছে যে অনেক গার্মেন্টস তারা কিন্তু প্রায় চেষ্টা করেছে তাদের যেই অর্থটা মানে যারা শ্রমিকদের বেতন ভাতা সেটা পরিশোধ করবার, কিন্তু তারপরেও কিছু জায়গায় তো অবশ্যই ব্যত্যয় আছে। এবং এই যে দেখেন আমি একটু ইন্টারাপ্ট করলাম, সরকারের এবার এই নতুন সরকারকে অবশ্যই ধন্যবাদ দিতে হবে। 100% মানে আমি 100% বলছি না, দু একটা হতে পারে, কিন্তু সরকারের আন্তরিকতা ছিল। আমি নিজে বিজনেস রিপোর্টিং করি, সো আমি দেখেছি যে বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর, অর্থমন্ত্রী, বাণিজ্য মন্ত্রী এবং শ্রমমন্ত্রী, আমি নিজে কানেক্টেড ছিলাম একটা ইস্যুতে, একটি গার্মেন্টসের বেতন ভাতা রিলেটেড, এবং একটি বাণিজ্যিক ব্যাংক, বেসরকারি বাণিজ্যিক ব্যাংক, তারা স্বতঃপ্রণোদিত হয়ে বেতন ভাতার সমুদয় টাকা, আপনি জানেন যে বাংলাদেশ ব্যাংক একটা ঋণ সুবিধা দিয়েছিল ফেব্রুয়ারি মাসের বেতন ভাতা দেওয়ার জন্য। সো সরকার কিন্তু খুব প্রশংসনীয় একটা কাজ করেছে। এই জায়গাতে এটাই আমি বললাম আসলে যে এটা সরকারের এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই, যে এই জায়গাতে কিন্তু আমরা প্রত্যেকবার ঈদকে কেন্দ্র করে যে এই পোশাক শ্রমিক বলেন এবং শ্রমিকদের বেতন ভাতা নিয়ে যে একটা আন্দোলন গড়ে ওঠে এবং তাদের যে অসন্তোষ, সেই জায়গা থেকে কিন্তু এবার একটা খুবই কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়েছে। মানবিকতার একটা বড় পরীক্ষায় পাস হয়ে গেছে। সাথে সাথে আবার আমাদের এই একটা জিনিস আমি আরেকটু উল্লেখ করতে চাই, সেটা হচ্ছে যে ধরেন এই যে যারা আসলে যানবাহন পরিবহন শ্রমিক যারা, তাদের কিন্তু এই ঈদকে ঘিরে একটা তাদের বেতন ভাতা দেওয়া এবং এই জায়গাতে কিন্তু তাদের একটা, আমি এই ইস্যুটা আপনার কাছে আসবো, আমি একটু আপনার সমালোচক ডক্টর আফরোজা পারভীন, আপনার কাছে জানতে চাই, আপনি তো দীর্ঘ সময় ধরে এই যে উন্নয়ন খাতে, উন্নয়ন সেক্টরে কাজ করছেন, বিশেষ করে আমি যদি বলি বেসরকারি সংস্থার এনজিও চালাচ্ছেন আপনি, আপনার এক্সপেরিয়েন্সটা কি? এই যে আমরা উৎসবের কথা বলছি, ঈদের যে উৎসবের অর্থনীতি এবং তার সঙ্গে মানবিকতাটাও যোগ করতে চাই, আপনার মূল্যায়ন। আমার আমি আসলে মনে করি উৎসব মানে মিলন, উৎসব মানে ভালোবাসা ভাগ করে নেয়া। তো এই ভালোবাসা যদি আমরা ভাগ না করে নিতে পারি, সেই উৎসবের কোনো মানে নাই। আপনি মনে করেন যে আমি একটা নতুন কাপড় পরছি, কিন্তু আমার পাশে 2-4 জন আছে যারা নতুন কাপড় পরতে পারছে না, তখন ওদের মনেই একটা দুঃখ, একটা আহাজারি কিন্তু সৃষ্টি হবে। তো আমি একটা ভালো খাবার খাচ্ছি, তারা একটু মিষ্টি সেমাই খেতে পারছে না, সেই সময় তাদের মধ্যে একটা কষ্ট তৈরি হবে এবং এই কষ্ট থেকে তাদের মধ্যে একটা হতাশা তৈরি হবে এবং এই হতাশা থেকে তার মধ্যে অভিমান তৈরি হবে, অভিমান থেকে তার মধ্যে উগ্রবাদ সৃষ্টি হবে। আমি বোঝাতে পেরেছি? জি জি জি, বৈষম্য বিরোধী আন্দোলন তো আমরা এই সূত্রেই গাথা। হ্যাঁ, সুতরাং এই জন্য আমাদের যেটা করণীয়, প্রত্যেকটা অবস্থা সম্পন্ন লোকের, ইভেন যারা এক মুঠো খেতে পায়, যদি তাদের 5 মুঠো থাকে, 1 মুঠো তাদের দিতে হয়। আমি 25% ডোনেশন বা মানে শেয়ার অ্যান্ড কেয়ারে বিশ্বাসী। ইনকামের 25%, 75% আমি খাবো, আমার ভোগ করব, বাকি 25% আমি শেয়ার অ্যান্ড কেয়ার করব। কেন? আমারই স্বার্থে। সেটা হলো এই এলাকাটা, আমার বাংলাদেশটা নিরাপদ থাকবে। কিভাবে নিরাপদ থাকবে? যারা, আমি যদি এই যে 25% দিয়ে যদি আমি কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারি, তাহলে ওরা কিন্তু, মানুষ যখন না থাকে তখন আরেকজন এটা কেড়ে নিতে চায়, রাইট? আমি ক্ষুধার্ত, আমি কেন কেড়ে নিব না? আমি ক্ষুধার্ত, আমার রাইট আছে, আমার খাওয়ার পাওয়ার, অন্ন, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, এই কয়েকটা জিনিস এবং নিরাপত্তা, এই কয়েকটা 6টা জিনিস পাওয়ার আমার অধিকার আছে। তো এই অধিকার কখন আমি যদি শেয়ার অ্যান্ড কেয়ার না করি একটা সাধারণ জনগণ হিসাবে, আমার দেশের সরকার তত ধনী না, কারণ আমাদের দেশের লোকেরা ট্যাক্স দেয় না, আমাদের লোকেরা ট্যাক্স ফাঁকি দেয়, অসৎ। আমরা অসততার কারণে আমার সরকারকে আমরা ট্যাক্স দেই না, এবং ওই ট্যাক্সের যে সরকারের মধ্যে যে ট্যাক্সের টাকাটা সঠিক বন্টন হচ্ছে আবার দরিদ্রদের মধ্যে, এরকম কোনো গ্যারান্টি সরকার দিতে পারছে না। ট্যাক্স যদি দেই, কিন্তু এই সরকার তো, আপনি নিশ্চয়ই এটা প্রশংসা করবেন। কোনো সরকারই না, না, আমি এই সরকারের কথা বলছি। আমরা বর্তমান যে নির্বাচিত সরকারটা পেলাম, ফ্যামিলি কার্ড আপনি দেখেন, এবং কৃষক কার্ড শুরু হয়ে যাবে 1 বৈশাখে। নতুন আসছে, এই জিনিসটা খুবই নতুন আসছে এবং আল্লাহ যদি দেয় এই জিনিসটা খুবই সুন্দর হবে। আমি সাধুবাদ জানাই এই সরকারকে
যে এটা একটা উদ্যোগ সৃষ্টি হয়েছে নতুন, ইটস আ নাইস থিং, আমি অ্যাপ্রিসিয়েট করি। বাট দ্য থিং এখানে শুধুমাত্র সরকারের ঘাড়ের উপর চাপায় দিয়ে আমাদের, আমি বলতে চাচ্ছি যেটা জি। যাতে সরকারের ঘাড়ের উপর না চাপায় দেওয়া, আমরা যারা সকল জনগণ আছি তারা প্রত্যেকটা মানুষ যদি একটা মানুষকে যদি এই যে ঈদ উপলক্ষে বোনাস পাইছো না, ভালো কথা, সবগুলা শাড়ি বা কাপড় না কিনে যদি আমরা একটা লোককে কিছু টাকা বাঁচায় কর্মসংস্থান, একটা ভ্যানও যদি কিনে দিই, তাও তো আমার হইলো যে বিশাল ব্যাপার। একটা মানুষের কর্মসংস্থান করে দিলাম এই বোনাসটা পেয়ে, ঠিক আছে? তো আরেকটা কথা, আমি একটা জিনিস বিশ্বাস করি, আমাদের অর্থ নিজের পিছনে ব্যয় করে শো আপ করার মধ্যে কোনো কিছু নাই। আমি আফরোজা পারভিন যদি 200 টাকার শাড়ি পরেও থাকি, আমি আমার যোগ্যতায় আফরোজা পারভিন। জি, আফরোজা পারভিন, আপনার যে প্রতিষ্ঠানটা, আমি একটু থামালাম আপনাকে, যে আপনি যে নারী উন্নয়ন শক্তি আপনার যে প্রতিষ্ঠান, এখানে যে সহকর্মী আপনার আছে তাদের প্রতি আপনি কি রকম সুবিচার করলেন ঈদ উপলক্ষে? আমি এক নম্বর কথা যে সবার জন্য আমি যত সম্ভব জি। আমি করেছি ঈদ উপলক্ষে। কত সবার এমপ্লয়ি জন্য। আপনার সঙ্গে কাজ করে? এটা কমে গেছে, আমার একটা সময় 2604 জন স্টাফ ছিল। আচ্ছা আচ্ছা। তো এখন আমার কমে গেছে, অনেকগুলো কারণে কমেছে। আমার 10টা প্রজেক্ট ছিল, এখন আমার 4টা প্রজেক্ট। বাট তারপরেও আমি যতটুকু সম্ভব আমি করেছি। আমাকে কেউ বোনাস দেয়নি, কোনো ডোনার আমাকে বোনাস দেয়নি, আমি সম্ভবত করেছি। হ্যাঁ, ওকে, আমি আপনার এটাই। গল্পটা আবার শুনবো। আমরা একটু হ্যাঁ। কথা বলছিলাম মনিরা শারমিন, আপনি বলছিলেন যারা আমাদের পরিবহন সেক্টরে শ্রমিক আছে, এদের বিষয়টি আপনি অ্যাড্রেস করছিলেন, প্লিজ। জি দেখেন, এই আমরা কিন্তু আসলে ঈদ যাত্রায় যে একটা ভোগান্তির মধ্যে প্রত্যেক বছর আমরা দেখি যে ঈদ যাত্রায় আসলে ভোগান্তি, অথচ দেখেন এই এতগুলো মানুষ একটা ঈদকে সামনে রেখে যখন বাড়িতে যায়, আমরা গতকালকের একটা যে ঘটনা দেখলাম, 2জন মানুষের মৃত্যু হয়েছে। তো এই জায়গাগুলোতে কিন্তু দেখেন আমরা আসলে ওই যে একটা মানে কথা, একটা গান আছে না, স্বপ্ন যাবে বাড়ি, কিন্তু সব স্বপ্ন তো আসলে বাড়ি যেতে পারছে না, এবং সেটা কিন্তু রাষ্ট্রীয় একটা অব্যবস্থাপনার দায় কিন্তু আছে এবং সরকারের সেই দায়টা নিতে হবে। তো সেই জায়গা থেকে এই যে একটা পুরো ম্যানেজমেন্ট সিস্টেম এবং এই সিস্টেমের সাথে অনেকগুলো মানুষ জড়িত। তো আপনি যদি বলেন যে এখানে এই ঈদের সাথে যে মানবিকতার ব্যাপারটা, সুতরাং এইখানে আসলে এই যাত্রাটাও যে আসলে যাতে সুন্দরভাবে হয় এবং এই ম্যানেজমেন্টটাও এটাও আসলে মানবিক হতে হবে। এই জায়গায় দেখেন অনেক ক্ষেত্রে আমরা যেটা দেখি যে আবার আমরা দেখলাম আরেকটি দুর্ঘটনা, সেটা হচ্ছে যে 9টা বগি নীলসাগর এক্সপ্রেসের লাইনচ্যুত হয়েছে। সুতরাং এখানেও দেখলাম আমরা যে একটা দীর্ঘ সময় আমাদের যারা যাত্রীরা তারা অপেক্ষা করছেন এবং মানে উত্তর পশ্চিমাঞ্চলের অনেকগুলো জেলার সাথে আসলে ডিসকানেক্টেড হয়ে গেছিল বেশ কিছুক্ষণের জন্য। সুতরাং এই জায়গায় কিন্তু এই যে মানবিক যাত্রাটা আমরা করতে পারলাম না। সুতরাং এখানে আসলে সরকার বলেন এবং অন্যান্য যে সকল স্টেক হোল্ডার সবারই কিন্তু আসলে এই যাত্রাটা, ঈদ যাত্রা যাতে আসলে নির্বিঘ্নে মানুষ সম্পন্ন করতে পারে, এটার ক্ষেত্রে আসলে আন্তরিক হতে হবে। এটা রাজনৈতিক সদিচ্ছার ব্যাপার আছে এবং এই সেক্টরটার সাথে যারা আসলে জড়িত, আমরা কিন্তু একটা বারবার করে একটা কথা বলি যেটা হচ্ছে সিন্ডিকেট। দেখেন সরকার হয়তো চেষ্টা করছে সরকারের জায়গা থেকে, কিন্তু আমরা যেটা দেখছি যে এই যারা আসলে পরিবহন এই সেক্টরটার সাথে জড়িত, আমরা দেখছি যে আজকে আমি একটু আগে দেখলাম যে ভাড়া দ্বিগুণ নেওয়া হচ্ছে, যেখানে আসলে যাচ্ছে বিভিন্ন লোকাল বাস, তারাও আসলে তাদের ফিটনেসবিহীন গাড়ি, কিন্তু তারা কিন্তু দূরপাল্লায় যাত্রা করছে এবং তারা আসলে যে ভাড়া তার থেকে দ্বিগুণ ভাড়া নিচ্ছে। কিন্তু এই যে এই ভাড়াগুলো যে আমাদের নিচ্ছে, পরিবহন যোগাযোগ মন্ত্রী তো তিনি কিন্তু দাবি করেছেন যে বরং নির্ধারিত ভাড়ার চেয়ে কম, মানে এটা আসলে আমাদের মাননীয় পরিবহন মন্ত্রী তিনি যেভাবে করে বলেছেন যে আসলে যাত্রীরা মানে যাত্রীদের পক্ষ থেকে আসলে ভাড়াই নিতে চাওয়া হচ্ছে না, মানে যাত্রীরা জোর করে আসলে ভাড়া দিয়ে যাচ্ছেন, ব্যাপারটা এরকম আর কি। তো সেটা তো আসলে নয়, আমরা তো আসল যে চিত্র সেটা আমরা গণমাধ্যমে আপনাদের মারফতেই জানছি। তো সেই জায়গা থেকে আমি যেটা বলছি যে এই যে সিন্ডিকেট, আসলে এই সিন্ডিকেটটা ভাঙারও কিন্তু একটা দায় আছে সরকারের। দেখেন যখন আমরা ডক্টর ইউনূসের কথা বলতাম, যখন অন্তর্বর্তীকালীন সরকারের কথা বলতাম, আমরা কিন্তু অনেক ক্ষেত্রে তাদের ছাড় দিয়েছি। কেন? তারা তখন একটা অজুহাত দিতেন যে আমরা তো রাজনৈতিক সরকার না, এখানে হাত দিতে গেলে আমাদের বিভিন্ন জায়গা থেকে ফোন আসবে, রিচ নাই। সুতরাং এই সময় কিন্তু আসলে এই কথাটা বলার সুযোগ নাই। সুতরাং এই সরকারের দায়ও বেশি, তারা আসলে এটা যদি আসলে মানে আরো শক্তভাবে এই প্রক্রিয়াটা সুন্দর করতে পারে, আমার মনে হয় যে এই ভোগান্তিও। আবার এইখানে আফরোজা পারভিন যেটা বলছিলেন যে ব্যক্তিগত সততার বিষয়টি, এটা আসলে আপনি পুলিশিং করে সম্ভব কিনা, কারণ
আপনার একদম তৃণমূল গ্রামের একটা লোকাল সার্ভিস, এটা আপনি পুলিশ দিয়ে করতে পারবেন না। এই জায়গায় আসলে আমাদের নিজেদের যেটা বলছিলেন যে সততার বিষয়টি, সেটিও দরকার আছে। আমরা কথা বলছিলাম ঈদের সার্বজনীন যে উৎসব সেটি নিয়ে, মানবিকতার উৎসব এবং একই সঙ্গে আমাদের উদযাপনের উৎসব, এবং আপনি আপনার ব্যক্তিগত একটা এক্সপিরিয়েন্স শেয়ার করছিলেন। প্লিজ কন্টিনিউ। হ্যাঁ, এটা হলো, আমি একটা কথা বলি, আমি আমি একটা কিছু আমার জন্য কিনি নাই, কিন্তু আমি মানে এমন কোনো আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশী বা এমন কোনো সিকিউরিটি গার্ড, এমন কোনো নেইবার বলতে পারবে না, নেইবার বলতে দরিদ্র, যে আমি তাদেরকে শেয়ার করি না। আমার যতটুকু আছে ওই ভাগ 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 করে করে। তো আমার কথা হলো যে এটা মানুষের শিক্ষা নেওয়া দরকার, কারণ আমার ছেলে মেয়ে হয়েছে এখন দেয়, যার কারণে আমার আর কিনতে হয় না। যদি একটা পাই, ইটস এনাফ, একটা বললেই হয়। তো আমি যেটা মনে করি যে আমাদের এই আনন্দ ভাগ করার মধ্যেও যে আনন্দ আছে, এই আনন্দটা কিন্তু অনেকে পায় না, যেটা আমি পাই। আমার এত আনন্দ লাগে সবাই যখন মানে ইয়ে করে, মানে পোশাক পরে, তখন হাসে, ওই হাসিটা আমার কাছে না এত আনন্দ লাগে জানেন। এই হাসিতে আল্লাহর কাছে আমি মানে হাজার শুকরিয়া। ওই হাসিটাতে আমার আরো পারিপার্শ্বিক মানে আপনি আরো বাড়ায় দেয়, ইন্সপায়ার্ড হন, এনকারেজড হন। শুধু এনকারেজ তো হই, শুধু তাই না, আল্লাহ আমাকে বরকত দেয়। এই আরবি কথাটাই আমি আসলো আমার কথাটা, না নিশ্চয়ই, মানে এইটা একটা বরকত দেয়, মানে আমার যে টাকাটা একটু দেই তার থেকে বেশি বেশি আসা শুরু করে দেয়। এই কথাটা বিশ্বাস করেন বা না করেন, আমি বিশ্বাস করি। এটা বাংলাতেও একটা ভালো বিখ্যাত কবিগুরু রবীন্দ্রনাথের একটা কথা আছে যে একা খেলে পেট ভরে, আর অনেকে মিলে খেলে মন ভরে। শুধু মন ভরা না, আল্লাহর তরফ থেকে একটা ইকোনমিক কন্ডিশন বাড়ায় দেয়। আমি এই কথাটা আমি জানি না কেন আমি বলছি, ইসলামে আছে। আপনি যদি জাকাতের কথা যদি বিবেচনায় নেন, অনেক কম, জি, আর একটু বেশি হওয়া দরকার, আরো বেশি শেয়ার করা দরকার। সেটা তো করলে কেউ আপনাকে আটকাবে না। আমি একটু মনিরা শারমিন আপনার কাছে শুনতে চাই, আপনি শহীদ পরিবারদের কথা বলছিলেন। আমরা জানি যে 24-এর গণঅভ্যুত্থানে তাদের ভূমিকা আমরা সবসময় মনে করি, মনে রাখি। আপনি যখন আপনার বাড়িতে যাবেন, মানে আপনার প্রতিবেশীদের মধ্যে এরকম কতগুলো ফ্যামিলি আছে, বা তাদের সম্পর্কে যদি একটু বলেন, আমরা যেন তাদের কথা মনে রাখি, ভুলে না যাই, তারা কেউ যদি দেখে এই অনুষ্ঠান। আমার বাসা আসলে একটু শহর এলাকায়, তো এই জায়গা থেকে আমরা যেটা বলি যে মানে খোঁজ খবর তো একটা নেওয়া হয় প্রতিবেশীদের সাথে, এক ধরনের তো সম্পর্ক আছে। আমরা মানে তারা আমাদের বাসায় আসে, আমরা তাদের বাসায় যাই, এবং খুব স্বাভাবিকভাবে যেটা হয় সেটা হচ্ছে যে প্রথমেই আত্মীয় স্বজনের আগে আমার ওই যেটা বলা হচ্ছিল, আপাও বলছিলেন যে আমার তো আসলে প্রতিবেশী যারা আসলে 40 ঘরের মধ্যে, তাদের তো আসলে হক আগে। সুতরাং তাদের খোঁজ খবর নেওয়া, তারা কিভাবে ঈদ করছে, এই জিনিসটা তো আসলে আমাদের প্রথমেই করা হয়। এবং একটা আসা যাওয়ার একটা ব্যাপার আছে আমাদের বাসায়, মানে দেখা গেছে যে আশেপাশে যারা আছে তারা আসে সকালে, হয়তো আমাদের সাথে একসাথে খাওয়া দাওয়া করে। তো এই জিনিসটা আছে। কিন্তু আমাদের যেটা অসুবিধার জায়গা, আমরা যেটা মানে ভুলে যাই, সেটা হচ্ছে যে ওই যে নিজেরা আমাদের এখন একটা মানে প্রবৃত্তি চলে এসছে যে আমরা মনে হয় নিজেরাই অনেক আত্মকেন্দ্রিক, সেলফ সেন্টার্ড হয়ে গেছি। আমরা খুব বেশি ভাবতে চাই না যে আসলে আমার পাশের মানুষটা কেমন আছে। ইভেন আরও একটা বিষয় হচ্ছে, আমাদের নিজেদের আত্মীয় স্বজনের মধ্যেও কিন্তু অনেকেই আছেন অসচ্ছল, প্রত্যেকেরই পরিবারে এমন আছে। তো তাদের আসলে খোঁজটা আমরা নিই কিনা। আমার যেটা হয় যে আমার পরিবারের মধ্যে এরকম যারা অসচ্ছল আছে তাদের সাথে আমাদের একটু আলাদা করে ঈদের আগে থেকেই একটু কথাবার্তা বলা, যে তারা কেমন আছে, ঈদটা কীভাবে করছে। সুতরাং এই যে একটা দিন আসলে ওইটা আমরা আসলে যদি ভাগাভাগি করে নিতে পারি আমাদের আনন্দগুলো, যে সবাই আসলে একসাথে যদি এই আনন্দটা একটু যদি দর্শকদেরকে জানান যে যারা এই যে 24-এর আন্দোলন অভ্যুত্থানে যারা ক্ষতিগ্রস্ত হলেন, আমি মিন করছি যে শহীদ পরিবার, আহত পরিবার, যারা পঙ্গু হয়ে আছেন, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ হারিয়েছেন, এদের জন্য মানে আমি এনসিপির আর্থিক ক্ষমতা আমি বুঝতে পারি। তারপরে দলীয়ভাবে আপনাদের কোনো সিদ্ধান্ত থাকে বা ছিল যে এই যে তাদের সঙ্গে শেয়ার করা, যে আমরা আপনাদের সঙ্গে আছি, পাশে
আছে, কিংবা জুলাই ফাউন্ডেশন একটা হয়েছিল, আমি জানি না এখন এটা অ্যাক্টিভ কিনা বা এটার কার্যক্রম কি আছে। জি, এখন জুলাই ফাউন্ডেশন তো স্বতন্ত্রভাবে তার জায়গা থেকে কাজ করছে, এবং আমাদের যেটা হয় যে আমরা নিজেদের যারা এলাকার, আমরা ব্যক্তিগতভাবেই আসলে চেষ্টা করি যে সেই মানুষগুলোর সাথে দেখা সাক্ষাৎ করে এবং তাদের কি প্রয়োজন এবং সেই সাপোর্টটা আসলে কিভাবে দেয়া যায়। আবার অনেক ক্ষেত্রে এরকম হয় যে আমরা স্থানীয় প্রশাসনের সাথে একটু যোগাযোগ করে দিই, এই যোগাযোগটা অনেকের নাই বা সাহস করে যেতে পারে না। না, ওরা তো আসলেই তাই, ওরা রিচ করতে পারবে না, রিচ করতে পারে না। এবং অনেক ক্ষেত্রে এবং আরেকটা ব্যাপার কিন্তু প্রশাসন থেকে তাদের কিন্তু ঈদ উপলক্ষে একটা সাপোর্ট দেয়া হয়, এবং রাজনৈতিক দলগুলো হিসেবে আমরাও কিছুটা সাপোর্ট দেওয়ার চেষ্টা করি। প্রত্যেকটা রাজনৈতিক দলই আসলে নতুন সরকার আসার পরে সেটা কোনো ছেদ ঘটেছে কি? না, সেটার ছেদ সরকারের পক্ষ থেকে বলতে, এখন তো এটি আসলে সরকার, এবং সেটা কিন্তু সরকারের পক্ষ থেকেই ডিসির মহোদয়ের মাধ্যমে কিন্তু এটা যোগাযোগ করা হবে। কিন্তু এইখানে হচ্ছে আরেকটা যেটা অসুবিধার জায়গা আমি যেটা দেখি, সেটা হচ্ছে আজকেও আমার এক শহীদ পরিবারের সাথে, এক শহীদের স্ত্রীর সাথে কথা হচ্ছিল। তো ওনাদের কিন্তু আসলে সেটা হচ্ছে এই যে আমরা ঈদে বা বিভিন্ন উৎসবকে কেন্দ্র করে তাদের যে সাপোর্টটা, সেটা তারা হয়তো এককালীন পাচ্ছেন, কিন্তু তাদের পরিবারের যে কোনো একজনকে যদি আমরা আসলে কর্মক্ষম করতে পারি বা তাদের আসলে কোনোভাবে যদি একটা লাইভলিহুডের ব্যবস্থা করে দেওয়া যায়, এইটা হচ্ছে একটা মানে খুব ভালো কাজ হতো। কারণ আপনাদের কাছে কোনো তথ্য আছে যে ধরেন ইন্টারিম সরকারের সময়ে 18 মাসে কত মানুষকে আসলে এই যে লাইভলিহুডের ব্যবস্থা করা গেছে, বা কত পার্সেন্ট, যদি আমরা ধরেন 1020 মানুষের কথা বলি, ক্ষতিগ্রস্ত, আহত, বিভিন্নভাবে নিহত হয়েছেন, শহীদ হয়েছে? দেখেন, এখানে যেটা বিষয়টা সেটা হচ্ছে যে ইন্টারিম গভর্নমেন্টের সময় আমরা দেখেছি যে এই জুলাই ফাউন্ডেশনের পক্ষ থেকে যেই অর্থটা, সেই অর্থ ছাড় এবং সেটা আসলে শহীদ পরিবারের কাছে পৌঁছানো, এবং এর মধ্যেও তো আসলে এই সবাই তো আসলে এখানে যখন আসলে এই ধরনের একটা গণ অভ্যুত্থান হয়, তখন কিন্তু এই যে কে জুলাই যোদ্ধা এবং কে না, সবাই তো আসলে এখানে সুযোগ সন্ধানী অনেকে ছিল। সবাই আসলে এই গণ অভ্যুত্থান কখন হয়? যখন সাধারণ মানুষ এটার সাথে যুক্ত হয়। সুতরাং এইখানে তাদের ওয়েটিংয়েও একটা সময় লেগেছে, এবং এই জায়গা থেকে তারা হয়তো এই সাপোর্টটাই আসলে মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছে, আর্থিক সাপোর্টটা। কিন্তু যেটা হয় সেটা হচ্ছে এর মধ্যেও কিন্তু অনেক ডিসপিউট আছে। ধরেন একটা পরিবার, শহীদ পরিবারে আমি দেখেছি যে তার যেই অর্থটা এসছে সেটা বাবা মায়ের নামে এসছে, কিন্তু তার ওয়াইফ হয়তো তার হাজব্যান্ডের মৃত্যুর পরে, এই শহীদ হওয়ার পরে সে হয়তো তার শ্বশুর শাশুড়ির সাথে থাকছে না। সুতরাং সেই জায়গা থেকে সে অর্থটা পাচ্ছে কিনা, এই ধরনের কিছু ডিসপিউটও কিন্তু আছে। সুতরাং এই জায়গায় আসলে পরিবারগুলোকে আমরা যদি কোনো একটা অর্থনৈতিক সিস্টেমের মধ্যে আনতে পারি, এটি সম্ভবত, আমি জানি না, আমার কাছে আসলে কোনো সেরকম তথ্যপত্র নেই যে ইন্টারিম গভর্নমেন্টের সময় এই ধরনের কোনো সিস্টেম করা হয়েছে কিনা। তবে আমার মনে হয় এই সুযোগটা তো সবসময়ই আছে যে শহীদ পরিবারের যারা আছে তাদের, অন্তত যারা কর্মক্ষম, তাদের একটা কোনোভাবে কোনো যদি লাইভলিহুড সাপোর্ট দেওয়া যায়, তাহলে এই যে প্রত্যেকটা উৎসবের আগে তাদের আসলে এই সহায়তা বা এই মানবিক সহায়তার আশায় থাকতে হয় না। রাইট, মানে এই যে টোটা ফাটা এটা দরকার হয় না। যে অনেক ধন্যবাদ আপনাকে। আমি আবার আফরোজা পারভিন আপনার কাছে জানতে চাইছি, উৎসবের অর্থনীতিতে যে আমাদের যে আমরা নিশ্চয়ই চাই যে এটা শনৈ শনৈ উন্নতি হোক, আরও বাড়ুক, মানুষের ক্রয় ক্ষমতা বাড়ুক। আপনিও গ্রামে যান, আপনার আত্মীয় স্বজন রয়েছে, তাদের সঙ্গে আপনার যোগাযোগটা হয়। এই যে গণতান্ত্রিক একটি সরকার এখন ক্ষমতায় আছে, মানুষের ব্যবসা বাণিজ্য চাঙ্গা হবে, আপনাদেরও, আপনিও যে উন্নয়ন কর্মী, আপনাদের সেক্টরে আপনারা আরও বেশি বেশি কাজ করবেন। মানুষের এক্সপেকটেশন এবং রিয়েলিটি দুইটার মধ্যে কীরকম মিল পাচ্ছেন? হ্যাঁ, এখন তো নতুন সরকার আসলেন, আমি একটা সরকারের কাছে একটা সাজেশন দিতে চাই, যাতে করে এই মিলটা বা এই যে বৈষম্যটা কমে আসে। সাজেশনটা এরকম যে আমাদের আসলে এই মুহূর্তে যেটা দরকার, আমাদের 105টা হচ্ছে আছে, 100+ আর কি, আপনার সরকারের হাইটেক পার্ক আছে। আমরা যদি স্পেশাল ইকোনমিক জোন, হ্যাঁ, ওইটা হচ্ছে হাইটেক পার্ক, এটা আলাদা। হ্যাঁ, হাইটেক পার্ক হচ্ছে টেকনিক্যাল জিনিস বানাবে, ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক ব্যাংক। হ্যাঁ, ওইটা ইকোনমিক জোন হচ্ছে গার্মেন্টসের যেগুলো, সেগুলো তো আছেই, বাট হাইটেক পার্ক হচ্ছে বানাইছে সরকার। হাইটেক পার্কের মাধ্যমে কি করবে, সারা ওয়ার্ল্ড থেকে এই গার্মেন্টসের জন্য পোশাক আমরা বিদেশে মানে দিচ্ছি, ঠিক সেইভাবে আমাদের টোটাল সারা বিশ্বে আমাদেরকে খুঁজতে হবে ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক গুডস যাতে আমরা
বিদেশে আমরা সাপ্লাই করতে পারি একইভাবে গার্মেন্টসের মতো করে। আর একটা কথা হচ্ছে আমাদের দরকার এই গরিব মানে বলছি যাদেরকে বা দরিদ্র বলছি যাদেরকে, তাদেরকে এর মাধ্যমে আপনার যদি মানে এক কোটি গরিব যদি থাকে, দরিদ্র যদি থাকে, এদেরকে যদি কর্মসংস্থান 4 কোটি economic মানুষ, zone's মধ্যে করতে গরিব পারি। গরিব আসলে 4 কোটি মানুষ, হ্যাঁ, কিন্তু না 1 কোটি আমরা 1 কোটি কর্মসংস্থান। গরিব কেউ যদি এই ইকোনমিক জোনটা তো 100 কয়জন, তো এখানে ধরেন যে খুব বেশি তো করা যাবে না, আরো কিছু বানাইতে হবে। তো যাই হোক, আমরা যদি আপাতত যদি কিছু যতটুকু সম্ভব সরকারের ইকোনমিক জোনে যদি অর্ডার নিয়ে আসতে পারি সারা বিশ্ব থেকে, এবং এই ইকোনমিক জোনে আপনি যেমন কর্মসংস্থানের কথা mean করছেন। কর্মসংস্থান করার জন্য, তাহলে কি হবে জানেন, এই যে ভুকা ফাঁকা থাকবে না, তখন দেখা যাবে যে তাদের আনন্দটা এমনি নিজেরাই কিনে খেতে জি, পারবে। সেটা তো এই ঈদের সরকারের আনন্দতে। এই সরকারের প্রতিশ্রুতি আছে। হ্যাঁ, যে কর্মসংস্থান করবে, যে ইকোনমিক জোনের মধ্যেও কর্মসংস্থান করতে পারে। হ্যাঁ, এবং আমি যেটা মনে করি যে আমি দয়া sorry, করে হ্যাঁ। ফোনটি তো বন্ধ এখন আমি যেটা মনে করি যে হচ্ছে আপনার এই বিষয়টাই আমাদেরকে সরকারের কাছে যেটা নিতে হবে, সেটা হলো যে কর্মসংস্থানের সুযোগ করা। এখন আমরা অবশ্যই খাল কাটবো না তা না, কিন্তু আমার এখন মুহূর্তে কি দরকার, আমার বিদেশ থেকে ইনভেস্টরকে নিজে খুঁজে নিয়ে আসা, অ্যাম্বাসেডারদের মাধ্যমে আমাদের খুঁজে নিয়ে আসার একটাই কারণ, সেটা হলো যে আমাদেরকে করতে হবে, ওই এমবেসির মাধ্যমে লোক নিয়োগ করে ইনভেস্টর নিয়ে এসে আগে যেরকমভাবে করতো সেভাবে ইনভেস্টর নিয়ে করে এই ইকোনমিক জোনে কর্মসংস্থান সৃষ্টি করে মানুষের আয় বৃদ্ধি করলে দরিদ্র যারা আছেন তারা ওখানে চলে গেল হাইটেক জোনের মধ্যে, এলাকাটা বুঝছেন, এখানে রিক্সা কমে যাবে, শহর সুন্দর করা সম্ভব হবে, মাটির নিচে যখন রেল হবে তখন দরিদ্ররা বা মধ্যবিত্ত যাদের গাড়ি নাই তারা নিচে দিয়ে যাবে, উপরে বুঝতে গাড়ি পেরেছি, যাবে। আপনাকে হ্যাঁ, অনেক উপরে ধন্যবাদ। গাড়ি যাবে, ফুল থাকবে, সুন্দর থাকবে শহর এবং ভিড় কমবে। জি, আপনি যেটা বলছিলেন যে এটি আসলে সরকারের প্রতিশ্রুতিও যে আগামী 1 বছরে 1 কোটি মানুষের কর্মসংস্থান করা। তো নিশ্চয়ই সরকার তার প্রতিশ্রুতির ব্যাপারে সজাগ থাকবে। আমরা দেখছি যে প্রধানমন্ত্রী যেসব নির্বাচিত হওয়ার আগে বিএনপি চেয়ারপারসন জনাব তারেক রহমান যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেগুলোর ব্যাপারে উনি খুবই পজিটিভ, এবং এরই মধ্যে আমরা 3-4টা বড় বড় প্রতিশ্রুতি দেখলাম বাস্তবায়িত হওয়ার পথে। মনিরা শারমিন এবং আফরোজা পারভিন, আপনাদের দুজনকে ধন্যবাদ জানাই, আবারও কৃতজ্ঞতা জানাই এবং ঈদের শুভেচ্ছা জানিয়ে দিই আগাম। দর্শক, শেষ করব ইউসিবি টু দ্য পয়েন্ট, উৎসবে মানবিকতার ঈদ, এই বিষয়ে আমরা কথা বলছিলাম। আমরা জানি যে আমাদের বাংলাদেশে যে বলা হয়ে থাকে 12 মাস 13 পার্বণ, আমাদের উৎসবের শেষ নাই। উৎসব আনন্দের হোক, সমৃদ্ধির হোক, শুভকামনা।